হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম হেরিডিটি বা বাংলায় যেটাকে বলা হয় বংশগতি, আমরা এই চ্যাপ্টারটা টোটাল থিওরি ক্লাস পড়ে ফেলেছি। একদম ডিটেলসে কনসেপ্টের সঙ্গে প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা টপিক আমরা সুন্দরভাবে কমপ্লিট করেছি পার্ট 1 এবং পার্ট 2-তে। আজকে আমরা পার্ট 3 ক্লাস নাম্বার 32-তে আমি বলেছিলাম যে এর কিছু কোশ্চেন করাবো প্রিভিয়াস ইয়ারে আসা রিসেন্ট যে গ্রুপ ডি এক্সাম হয়েছে বা রিসেন্ট যে সমস্ত এক্সামগুলো হয়েছে তার উপর বেস করে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন করাবো। তো তোমরা আশা করি খুব ভালো করে রিভিশন করেছো, তো তোমরা অনেস্টলি নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তারপর তো আমি তোমাদের আনসার বলি দেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে, দেখো যদি তোমরা ঠিকঠাক রিভিশন না দাও বা না পড়ে থাকো তাহলে কিন্তু কোশ্চেনগুলো করতে পারবে না, বা আমি যখন ডিসক্রাইব করবো তখন তোমরা ভাববে যে স্যার তো কিছুই বললো না, কিছুই বোঝালো না। তো আশা করি তোমরা রিভিশন দিয়ে যেটা মেনে চলছে। আমি জননের সময় ডিএনএর প্রতিলিপিকরণ ছোট ছোট পরিবর্তনগুলি গুরুত্বপূর্ণ কারণ। সেগুলি কেন গুরুত্বপূর্ণ কারণ, কেন ডিএনএর প্রতিলিপিকরণ আমি তোমাদের পড়েছিলাম, মনে আছে? আচ্ছা আনসার দেওয়ার চেষ্টা করো, আগে আনসার দাও। চলো কি হতে পারে, তোমরা পজ করে আনসার দাও, এবার আমার সাথে মেলাও। আমি তোমাদের ডিএনএর প্রতিলিপিকরণ ব্যাপারে বলেছিলাম যে আমাদের যৌন জননে কি হয় না, একজন ফাদার থাকে আর একজন মাদার থাকে, দুজনকে প্রয়োজন পড়ে, একজন ফাদার একজন মাদার। এর কিছু ডিএনএ এদের যে নতুন অপত্য জীব আসে, নতুন যে চাইল্ড আসছে তার মধ্যে কি হয় না আসে কিছু ডিএনএ আসে। আমি বলেছিলাম যে পুরি 100% কপি হয়ে যায় না, কি হয় না কিছু কপি হয়, প্রতিলিপিকরণ হয়, ডিএনএর কপি হয়। যদি পুরোপুরি কপি হয়ে যেত তাহলে কি হতো, সেম টু সেম মানে কোনো ভেরিয়েশন থাকতো না, কোনো প্রকরণ, কোনো ভেদই থাকতো না, পুরো সেম টু সেম হতো। কিন্তু আমি বলেছিলাম কি যে যৌন জনন আমাদের বৈচিত্র্য প্রদান করে, আমাদেরকে ভেরিয়েশন দেয়, এই কথাটা ইউজ করেছিলাম মনে আছে ভেরিয়েশনের ব্যাপারে। আর যদি ভেরিয়েশন না দিত, যদি ভেরিয়েশন না হতো তাহলে কি সর্বনাশ হতো, যে আমরা মানে সারভাইভ করতে পারতাম না, আমরা এই পৃথিবীতে টিকে থাকতে পারতাম না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, আমি তোমাদের এক্সাম্পল হিসেবে বলেছিলাম যে আমাদের আজ থেকে 100 বছর আগে বা 150 বছর আগে যে টেম্পারেচার ছিল তার থেকে অনেক বেশি টেম্পারেচার এখন আমরা দেখতে পাচ্ছি গ্রীষ্মকালে। তো যদি আমাদের ডিএনএ বা আমাদের মধ্যে সমস্ত বৈশিষ্ট্য আমাদের পূর্বপুরুষদের থাকতো, পুরো সেম টু সেম ডিএনএ কপি হয়ে যেত, তাহলে কি হতো, তাহলে আমরা কি সেই টেম্পারেচারটা নিতে পারতাম না। এই রকম প্রকৃতির সঙ্গে মানে আগের সমস্ত কিছু, আমরা এখন যে খাবার দাবার খাই তার মধ্যে এত পরিমাণ ভেজাল খাবার খায়, এত কিছু থাকে, তো আমাদের ইমিউনিটি সিস্টেম সেরকম তৈরি হয়েছে। কিন্তু আমাদের কি যারা আর কি পূর্বপুরুষ ছিল তারা এতটাই সঠিক খাবার খেত, ভেজালহীন খাবার খেত, তাদেরকে যদি এখনকার খাবার খাইয়ে দেওয়া হয় না, তারা মরে যাবে, শেষ হয়ে যাবে। তো আমাদের যদি সেম টু সেম আমরা হতাম তাহলে আমরা এখন কি এই প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচতে পারতাম না। তো আমাদের ভেরিয়েশন দরকার, আর ভেরিয়েশন কেন আসে না, ডিএনএর কপি হয়ে আসে। আমাদের যৌনজনন মানেই কী হবে, সেখানে ভেরিয়েশন দেখতে পাবো আমরা। তো বলছে ডিএনএর প্রতিলিপিকরণে ছোট ছোট যে পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ কারণটাই হচ্ছে এটা, যে এমন বৈচিত্র্য বা ভেদ প্রদান করে, ভেরিয়েশন প্রদান করে, যা বেঁচে থাকতে সাহায্য করতে পারে। ঠিক আছে, এখানে বলছে নিষেচনে মানে ফার্টিলাইজেশন ঘটতে বাধা দেয়। এই অপশানটা কখনো ঠিক হতে পারে? ফার্টিলাইজেশন তো ফ্যালোপিয়ান টিউবে ঘটে, এর সাথে কি সম্পর্ক? সবসময় ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে, কখনোই না। পরবর্তী প্রজন্মের জনন প্রক্রিয়া বন্ধ করে দেয়। আরে ডিএনএ কপির সঙ্গে পরবর্তী প্রজন্মের জনন প্রক্রিয়ার কী সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। তো বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? চলো দেখো, যে কোশ্চেনগুলো করেছি তোমাদের সেই কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ কিনা, বা কোশ্চেনগুলো সম্বন্ধে আইডিয়া লাগছে কিনা, বা তোমরা করতে পারছো কিনা, তাহলেই বুঝতে পারবে যে আমি তোমাদের কেন বলি যে অন্যান্য বই ফলো করার প্রয়োজন নেই। আমি যা পড়াই এখানে ভালো করে সেগুলোকে রিভিশন দাও, খাতায় নোট বানাও, এই জন্যই বলি। দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোষের নিউক্লিয়াসে উপস্থিত ডিএনএ নিম্নলিখিত কোন পদার্থটি তৈরির জন্য তথ্যের প্রধান উৎস। যদি কেউ হেরিডিটি ডিটেলসে না পড়ে, কনসেপ্টের সঙ্গে না পড়ে, কোশ্চেনটা করতেই পারবে না। 90% স্টুডেন্ট কোশ্চেনটা করেই আসতে পারবে না, ঠিক আছে? তো তোমরা যে এই বলো না যে এই এনসিআরটি বাংলা, আচ্ছা বাংলা যাকে বলো, অ্যান্সার বলো, এটা অ্যান্সার বলো কী হবে। কোষের নিউক্লিয়াসে উপস্থিত ডিএনএ নিম্নলিখিত কোন পদার্থটি তৈরি করে? আমি তোমাদের কী বলেছিলাম যে আমাদের কারোর চোখের রং কী হয়, কালো হয়, কারোর চোখের রং কী হয়, নীল হয়। আরে তুমি বলবে স্যার আমার ফ্রেন্ডের কোথায় নীল? আরে হয় না, যদি তুমি ফরেন কান্ট্রি চলে যাও, যদি ইংল্যান্ডে চলে যাও, আমেরিকায় চলে যাও, ওখানে অনেকে চোখের কালার ব্লু হয় না, মানে হিউম্যানই তো, তারা তো মানুষই, তারা তো আর কোনো বাঘ সিংহ নয়, মানুষই না। দেখবে কারোর চুলের রং কী হয়, কালো হয়, কারোর চুলের রং কী হয়, সাদা হয়, কারোর ব্লাডের গ্রুপ এ, কারোর হয়তো বি পজিটিভ। তো এই পার্থক্যগুলো কেন হয় না কোথাও আমি বলেছিলাম যে এর জন্য দায়ী হচ্ছে আমাদের কি জিন। আমাদের জিন কি হয় না, আমাদের যে ডিএনএ থাকে না,
এই ডিএনএ না আমাদের কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। এই সমস্ত পরিবর্তনের এর পিছনে কারণ হচ্ছে প্রোটিন, জিনও বলবো না, এর পিছনে কারণ হচ্ছে প্রোটিন। আমার শরীরে নিশ্চয়ই এমন কিছু প্রোটিন তৈরি হচ্ছে সেই জন্য আমার চুলের রং কালো, কারণ এমন প্রোটিন তৈরি হচ্ছে যার চুলের রং সাদা তৈরি হচ্ছে, কারণ এমন ব্লাড গ্রুপ তার প্রোটিন এমন তৈরি হচ্ছে, আমি বলেছিলাম মনে আছে যে আরবিসির ওপরে যে অ্যান্টিজেন পাওয়া যায়, এই অ্যান্টিজেনের ওপর ডিপেন্ড করে তো ব্লাড গ্রুপ হয়। তো অ্যান্টিজেন কি ওয়ান টাইপ অফ প্রোটিন। তো কারোর প্রোটিন তৈরি হচ্ছে এমন যে তার জন্য ব্লাড গ্রুপ তার এ, কার এমন প্রোটিন তৈরি হচ্ছে তার জন্য তার ব্লাড গ্রুপ বি পজিটিভ। এই যে প্রোটিন এর জন্য দায়ী, এই প্রোটিন তৈরির যে উৎস সেটা হচ্ছে এই ডিএনএ যেটা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা পাই, এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে সঞ্চারিত হয়। আর আমি এটাই বলেছিলাম ডিএনএকে যখন পার্টিকুলার এক একটা সেগমেন্টে ভাগ করবে, এই এক একটা সেগমেন্টকে বলা হবে জিন। কি বলা হবে? জিন। আর আমি এটা কি বলেছিলাম যে আমাদের পুরো প্রোটিন তৈরির জন্য তো ডিএনএ দায়ী, কিন্তু আমি যদি বলি যে আমার চুলের প্রোটিনের জন্য কে দায়ী, আমি তখন বলতে পারবো স্যার আমাদের এই যে জিনটা আছে না, এই জিনটা আমাদের চুলের প্রোটিনের জন্য দায়ী। এই যে জিনটা আছে এটা আমাদের চোখের রঙের জন্য দায়ী। কিন্তু আমি যদি আরও এটাকে সেগমেন্ট করি যে স্যার এই জিনটা তো চুলের রঙের জন্য দায়ী, কিন্তু কোন চুলের রং, কালো না সাদা না ব্রাউন, কোন চুলের রং হবে, যদি আমি এই জিনকে আরও যদি আমি স্পেসিফাই করে দিই, সেই জিনিসটাকে আমরা কি বলবো? অ্যালিল। যে স্যার এই অ্যালিলটা আমার এই কালো চুলের জন্য দায়ী, এই অ্যালিলটা আমার সাদা চুলের জন্য দায়ী। বোঝার জিনিসটা? তো ডিএনএর এক একটা সেগমেন্টকে আমরা জিন বলবো, যেখান থেকে পার্টিকুলার কোনো একটা কিছুর প্রোটিন তৈরি হয়, চুলের প্রোটিন তৈরি হয়, চোখের প্রোটিন তৈরি হয়, ব্লাড গ্রুপের প্রোটিন তৈরি হয়। আর যদি জিনকে যদি আরও স্পেসিফাই করে দিই যে এইটুকু জিন হচ্ছে আমার এই ব্লাড গ্রুপের জন্য দায়ী, এই চুলের জন্য দায়ী, তাহলে আমরা সেটাকে বলবো অ্যালিল। আর তোমাদের আমি বলেছি যে তখন জিন যেহেতু আবিষ্কার হয়নি, মেন্ডেল কি কথাটা ইউজ করতো? ফ্যাক্টর কথাটা ইউজ করতো, ফ্যাক্টর ইউজ করতো। ও দুটো ফ্যাক্টরের কথা বলেছিল না, জিন অ্যালিল, তখন তো জিন অ্যালিল আবিষ্কার হয়নি, সেই জন্য উনি কি ইউজ করতেন? ফ্যাক্টর কথাটা ইউজ করতেন। তো বলো তাহলে ডিএনএ নিম্নলিখিত কোন পদার্থটি তৈরির জন্য দায়ী? মনে রাখবে প্রোটিনের জন্য দায়ী। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোন অণুটি প্রোটিন সংশ্লেষে মানে প্রোটিন তৈরির জন্য তথ্যের প্রধান উৎস হিসাবে কাজ করে? আমি বললাম ডিএনএ, কিন্তু এখানে ডিএনএ না দিয়ে ডিএনএ ফুল ফর্ম দিয়েছে, ইজি কোশ্চেন, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোনো চারিত্রিক বৈশিষ্ট্য বা লক্ষণকে নিয়ন্ত্রণকারী একটি জিনের দুটি ভিন্ন রূপভেদ বা সংস্করণকে কি বলা হয়? আমি মাত্র বলে দিলাম যে জিনের যদি ভিন্ন রূপভেদ হয়, যদি পার্টিকুলার এক একটা জিনেরও যদি আমি সেগমেন্ট করি, মানে পার্টিকুলার কোনো জিনকে আমি যদি স্পেসিফাই করে দিই যে ভিন্ন রূপভেদ, যে দেখো এই একটা জিন, এই জিনটা আমার চুলের রঙের জন্য দায়ী। এবার আমি যদি বলি স্যার কোন রঙের চুল, ধর এই জিনটাকে তুমি ভাগ করে দিই যে এটা কালো চুলের জন্য দায়ী, এটা হচ্ছে আমার সাদা চুলের জন্য দায়ী, যদি একে আরও স্পেসিফাই করি যে এটা আমার ব্রাউন চুলের জন্য দায়ী, যদি রূপভেদ করে দিই, আরও রূপভেদ করি, তাকে আমরা কি বলবো? অ্যালিল বলে দেবো, অ্যালিল। এই মাত্র আলোচনা করলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মেন্ডেল তার মোটর গাছ পরীক্ষায় নিচের কোন বৈশিষ্ট্যগুলিকে প্রকট লক্ষণ হিসাবে পেয়েছিলেন? প্রকট লক্ষণ হিসেবে তোমরা মনে করো একটা পড়িয়েছি আমি তোমাদের, এক সংকর জননে পড়িয়েছি F1 F2-তে কী পাবে, দ্বিসংকর জননে পড়িয়েছি তোমরা F1 F2-তে কী পাবে। তো প্রকট বৈশিষ্ট্য আমরা কি পেয়েছিলাম? স্যার লম্বা, যখন লম্বা আর বেটে যখন এরকম থাকছিল আমরা কি লিখছিলাম? এটাকে লম্বা লিখছিলাম। কেন? আমাদের ক্যাপিটাল টিটা হচ্ছে প্রকট, মানে এই লম্বাটে আমরা পাচ্ছিলাম প্রকট বৈশিষ্ট্য হিসাবে। হ্যাঁ, আর যখন আমি রিঙ্কেল মানে কুঞ্চিত বীজ আর গোল বীজ, আমরা গোল বীজকে ক্যাপিটাল আর বলছিলাম আর কুঞ্চিত বীজকে স্মল আর বলছিলাম। এখানে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছিল না? ক্যাপিটাল আর মানে গোলাকার বীজ, মানে লম্বা আর গোল এই দুটো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তার মানে এ হয়ে গেছিলো এখানে আমাদের রাইট অ্যান্সার। আরে করতে পারছো না? আশা করি করতে পারছো, ঠিকঠাকভাবে যদি ক্লাস করে থাকো, রিভিশন করে থাকো, কোনো কোশ্চেনের সমস্যা হবে না। দেখো এগুলো পরীক্ষায় আসা প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেন। বলছে নিচে মোটর গাছের বিপরীতধর্মী দৃশ্যমান লক্ষণগুলির মধ্যে কোনটি মেন্ডেল দ্বারা ব্যবহার করা হয়নি? মেন্ডেল তো লম্বা গাছ বেটে গাছ দুটোই ব্যবহার করেছিলেন। হ্যাঁ স্যার। গোল বীজ কুঞ্চিত বীজ দুটো ব্যবহার করেছিল। হ্যাঁ স্যার। সাদা রঙের ফুল বেগুনি রঙের ফুল দুটো ব্যবহার করেছিল। হ্যাঁ স্যার। কিন্তু সবুজ বীজ সাদা বীজ না, এটা তো ব্যবহার করেনি, তো ব্যবহার করা হয়নি বলেছে, তো এটা হয়ে যাবে রাইট আনসার। সবুজ বীজ সাদা বীজ কোথাও মেন্ডেল ব্যবহার করেনি। সেই যে চার্ট দেখিয়েছিলাম না, পুরো ছক দেখিয়েছিলাম না, যে কী কী বীজ ইউজ করা হয়, সেখানে কি কোথাও সাদা বীজ ছিল? কোথাও ছিল না।
বাকি সব ছিল, লম্বা গাছ ইউজ করেছে, বেটে গাছ ইউজ করেছে, গোল কুঞ্চিত বীজ, সাদা ফুল, বেগুনি ফুল সব ইউজ করেছে, কিন্তু সবুজ বীজ সাদা বীজ কোথাও ইউজ করেনি এরকম। চলো নেক্সট কোশ্চেন। মেন্ডেল মোটর গাছে ফুলের রং এবং বীজের আকারের মতো বৈশিষ্ট্যগুলিকে নিয়ে অধ্যয়ন করেছিলেন। হ্যাঁ করেছিলেন। তো এই বৈশিষ্ট্যগুলিকে কি বলা হয়? এই বৈশিষ্ট্যগুলিকে দৃশ্যমান লক্ষণ বলা হয়, ভিজিবল ক্যারেক্টার, দৃষ্টিগোচর। দৃষ্টিগোচর কথাটা ছেড়ে দাও, দৃশ্যমান লক্ষণ বা ভিজিবল ক্যারেক্টার। ঠিক আছে, দেখো মেন্ডেল যা যা কিছু বেঁচেছিল, আমি তোমাদের শখটা দেখিয়েছিলাম, আশা করি মনে আছে, কোনটা ডমিনেন্ট, কোনটা রিসেসিভ, মানে প্রকট কোনটা, প্রচ্ছন্ন কোনটা, কী কী ফুল বেঁচেছিলেন, কী কালার আছে, বীজ কী বেঁচেছিলেন, গাছ কীরকম নিয়েছিলেন, ঠিক আছে, বিভিন্ন আমি ছক দেখিয়েছিলাম। তো সেখানে দেখো যা যা কিছু ছিল ওখানে, ফুলের রং থেকে শুরু করে বীজের আকার থেকে শুরু করে, সেগুলো কি ভিজিবল ক্যারেক্টার, জিনগত কোনো কিছুর ভেতরে কি করেছিলেন না, পরে আমরা যখন ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত বার করেছিলাম সেগুলো পরের ব্যাপার, কিন্তু যে কটা জিনিস আমরা বাইরে থেকে দেখেছিলাম সেগুলো সবই দৃশ্যমান লক্ষণ, ভিজিবল ক্যারেক্টার। এখানে কিন্তু অনেক আবার এটা করে দেবে প্রকট বৈশিষ্ট্য, একদম ভুলে যাবে, একদম ভুলে যাবে। প্রকট, প্রচ্ছন্ন, যেগুলো আনুবংশিক কোড আছে, জেনেটিক কোড, এগুলো সব আমরা পরীক্ষার পর পেয়েছিলাম, কিন্তু ফিনোটাইপ জিনোটাইপ, কিন্তু তিনি যে বৈশিষ্ট্যগুলো নিয়ে অধ্যয়ন করেছিলেন সবগুলোই কিন্তু ভিজিবল ক্যারেক্টার ছিল। ঠিক আছে, ফুলটা বেগুনি না সাদা তার জন্য আমাকে জেনেটিক কোড জানতে হবে না, আমি বাইরে থেকে দেখতে পাবো। গাছটা লম্বা না বেটে তার জন্য জেনেটিক কোড জানার প্রয়োজন নেই, আমরা বাইরে থেকে দেখতে পাবো। বীজটা গোল না কুঞ্চিত আমরা বাইরে থেকে দেখতে পাবো, তার জেনেটিক কোড জানার প্রয়োজন নেই। তো সব কিছু দৃশ্যমান লক্ষণের ওপর তিনি বেস করে করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। মেন্ডেল কিছু অনুকূল বা সুবিধাজনক কারণে বাগানের মোটর গাছ নির্বাচন করেছিলেন। নিচের কোনটি তার এই নির্বাচনের সঠিক কারণ? বলো, আমি তো পুরো লিস্ট বলেছিলাম না, বলিনি? যে মেন্ডেল কেন মোটর গাছকে বেছে নিয়েছিলেন, মোটর গাছকে কেন বেছে নিয়েছিলেন বলো, আমি বলেছিলাম কিনা 6টা পয়েন্ট বলেছিলাম। 6টা পয়েন্ট আমি তোমাদের কী কী বলেছিলাম? যে মোটর গাছের প্রথম কথা হচ্ছে সংক্ষিপ্ত জীবনকাল, শর্ট লাইফ সাইকেল, তাদের লাইফ সাইকেল খুবই শর্ট। আমি বলেছিলাম মনে আছে যে কোনো একটা মানুষকে নিয়ে যদি পর্যবেক্ষণ করতে যেত তাহলে কি হতো, একটা মানুষ কটা জেনারেশন দেখতে পাবে, খুব জোর 3টে জেনারেশন। তুমি তোমাকে দেখতে পাচ্ছ, তোমার বাবাকে দেখতে পাচ্ছ, হার্ডলি তোমার ছেলেকে দেখতে পাবে, কি তার খুব জোর নাতিকে, মানে 4টে জেনারেশন দেখতে পাবে, এর থেকে বেশি পাবে না। কিন্তু মোটর গাছে যখন পর্যবেক্ষণ করেছিলেন, আর এমনটাও নয় যে প্রথমবারে সাকসেস পেয়ে যাবে, তো হতে পারে তাকে অনেকগুলো জীবনকাল তাকে পরিদর্শন করতে হতে পারে, তার উপরে পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে। তো মোটর গাছের জীবন খুবই সংক্ষিপ্ত, 1-2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো শর্ট লাইফ সাইকেল, সংক্ষিপ্ত জীবনকাল। আর কি বলেছিলাম যে এটা একটা বাইসেক্সুয়াল, উভলিঙ্গ ফুল, তার জন্য একে কি করানো যায় না, স্বপরাগ মিলন করানো যায়, একে ইতর পরাগ মিলন করানো যায়। ইতর পরাগ তো সবেরই হয়, কিন্তু স্বপরাগ মিলন হবে না যতক্ষণ না উভলিঙ্গ ফুল হচ্ছে। তো মোটর গাছ ছিল উভলিঙ্গ ফুল, এই একটা বিশাল সুবিধা ছিল। আর কি করেছিলাম না, এর যে বৈশিষ্ট্যগুলো ছিল সব বিপরীত ধর্মী বৈশিষ্ট্য অনেকগুলো পাওয়া গেছিলো, যেমন গোল বীজ, কুঞ্চিত বীজ, যেমন লম্বা গাছ, বেটে গাছ, হ্যাঁ, যেমন সাদা ফুল, বেগুনি ফুল, অনেকগুলো ক্যারেক্টার কিন্তু এর পাওয়া গেছিলো, মানে বিপরীত ধর্মী বৈশিষ্ট্য এর মধ্যে প্রচুর ছিল। ঠিক আছে, আর কি বলেছিলাম এর কি মানে ভালো দিক, কেন মোটর গাছকে তিনি বেছে নিয়েছিলেন? কারণ হচ্ছে সে অনেক সংখ্যাতে বীজ উৎপাদন করতে পারে, সে যে অপত্য জীব উৎপাদন করে, বীজ উৎপাদন করে সংখ্যাতে প্রচুর। সাপোজ ধরো কোনো একটা জীব ধরো এক সংখ্যায় একটা কি দুটো ধরো সে অপত্য জীবে জন্ম দিচ্ছে, তো সেইটা নিয়ে পরীক্ষা করা আমার ইজি হবে না একসঙ্গে যে অনেকগুলো ধরো 100টা 200টা অপত্য জীব জন্ম দিচ্ছে তাকে নিয়ে পরীক্ষা করা বেশি হবে? অবশ্যই তাকে নিয়ে পরীক্ষা করা বেশি হবে। তো এ অধিক সংখ্যায় অপত্য জীব বা বীজ উৎপাদন করতে পারে। আর লাস্ট পয়েন্ট বলেছিলাম যে একে সহজে প্রতিপালন করা যায়, খুব ছোট জায়গার মধ্যে, বিশাল কিছু এর পুষ্টিগুণ লাগে না, খুব ছোট জায়গার মধ্যে একে প্রতিপালন করা যায়, কাল্টিভেট করা যায়। এই এতগুলো পয়েন্টের উপর বেস করে কিন্তু মোটর গাছকে তিনি নির্বাচন করেছিলেন। হঠাৎ করে আমার মোটর খেতে ভালো লাগে, আমি চলো মোটর গাছ নিয়ে নির্বাচন, এরকম নয়। তিনি এই বৈশিষ্ট্যগুলোর উপর ডিপেন্ড করে মোটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। তো বলো এর অ্যান্সার কী হবে বলো? বলছে এরা প্রচুর পরিমাণে সন্তান বা বীজ উৎপাদন করে, কারণ 9 লিখেছে, কারণ 9 লিখেছে, কিন্তু হ্যাঁ কারণ বলেনি। এটা তো কারণ এইমাত্র বললাম যে এরা প্রচুর পরিমাণে বীজ উৎপাদন করতে পারে, এরা স্বপরাগায়ন বা ইতর পরাগায়ন করতে পারে, এটাও ঠিক। এদের সহজে পর্যবেক্ষণযোগ্য বা দৃশ্যমান লক্ষণ রয়েছে, এটাও ঠিক। এদের একটি দীর্ঘ জীবনকাল বা দীর্ঘ জনন সময়কাল থাকে, একদম না, এটা অ্যান্সার হয়ে যাবে, এটা ভুল, ডি এরটা ভুল। এদের জীবনকাল খুবই সংক্ষিপ্ত, দীর্ঘ জীবনকাল এদের নয়। তো এখানে 9 জিজ্ঞাসা করেছে, কোনটা সঠিক নয়, তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বলছে মেন্ডেল পরীক্ষায় যখন তিনি একটি লম্বা আর একটা বেটে মোটর গাছে সংকরণ করেছিলেন তখন F1 প্রজন্মে কি পর্যবেক্ষণ করেছিলেন? মনে করো, মুখস্থ নয় বলেছিলাম না, বুঝতে হবে।
আমরা যখন এরকম একটা জিনিস নিয়েছিলাম, একটা বিশুদ্ধ লম্বা আর একটা বিশুদ্ধ বেটে, যখন সংকরান করেছিলাম কি করে করেছিলাম, যে স্যার এটা এর সঙ্গে মিলবে এরকম হবে, এটা এর সঙ্গে মিলবে এটা এরকম হবে, এটা এর সঙ্গে মিলবে এটা কি হবে এরকম হবে, আর এটা এর সঙ্গে মিলবে এটা কি হবে এর সঙ্গে মিলবে তো কি হবে এটা এরকম হবে। তো কি হচ্ছিল স্যার, সবকটাই লম্বা হচ্ছিল, কিন্তু কি লম্বা, শঙ্কর লম্বা। কেন শঙ্কর লম্বা বলছি, প্রত্যেকটাই শঙ্কর লম্বা। কেন শঙ্কর লম্বা বলছি, কারণ এদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে স্মল টি রয়েছে, কিন্তু ক্যাপিটাল টি এখানে প্রকট বৈশিষ্ট্য, আর ক্যাপিটাল টি লম্বাকে দর্শায়, সেই জন্য এটা কি হয়ে গেল শঙ্কর লম্বা। সব গোটা কাজ কি হবে, লম্বা হবে। সি ইজ দ্য রাইট আনসার। বলো কোথায় তোমাদের মুখস্থ করার প্রয়োজন আছে, সব কটা গাছই লম্বা হয়েছিল, তো আমাদের করার প্রয়োজন নেই, আমরা যদি ঠিকঠাক পড়ি আমরা ডাইরেক্ট অ্যান্সার দিতে পারবো, সব কটা গাছই স্যার লম্বা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন। দুটো বি চলে এসছে, সরি। মেন্ডেলের সূত্রানুসারে লম্বা মোটর গাছের সাথে বেটে মোটর গাছের সংকরণ ঘটালে F1-এ অপত্য সন্ততিতে কোন লক্ষণটি প্রকাশ পায়, না সব কটা লম্বা হয়েছিল। সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন। বংশগতির যে এককগুলি মেন্ডেল ফ্যাক্টর বা কারক নামে অভিহিত করেছিলেন, বর্তমানে সেগুলি কি নামে পরিচিত। এই কিছুক্ষণ আগে বললাম কি নামে পরিচিত, জিন নামে পরিচিত। তখন জিন আবিষ্কার হয়নি, সেই জন্য মেন্ডেল কি বলতেন, সেগুলোকে ফ্যাক্টর বলতেন, ফ্যাক্টর। মেন্ডেল দ্বারা বাগানের মোটর গাছের উপর পরীক্ষাগুলিতে নিচের কোনটি একটি প্রকট লক্ষণ ছিল, বলো। সবুজ বীজ আমাদের প্রকট লক্ষণ ছিল, কখনোই না। সবুজ বীজ কখনোই আমাদের প্রকট লক্ষণ ছিল না। আমাদের যদি কালারের দিকে বলতে হয়, ইয়েলো ছিল প্রকট। কুঞ্চিত বীজ আমাদের প্রকট লক্ষণ ছিল না, আমাদের রাউন্ড বীজ, রাউন্ড গোলাকার বীজ ছিল প্রকট লক্ষণ। আমাদের গোল বীজ ছিল প্রকট লক্ষণ, হ্যাঁ গোল বীজ, এইমাত্র বললাম না রাউন্ড বীজ, এটা হচ্ছে প্রকট লক্ষণ। আমাদের ছোট বা বেটে গাছ কি প্রকট লক্ষণ ছিল না, আমাদের লম্বা গাছ ছিল প্রকট লক্ষণ। আমরা প্রকট লক্ষণ কী কী পেয়েছিলাম, হলুদ রং, রাউন্ড বীজ, গোলাকার বীজ আর লম্বা গাছ, এগুলো প্রকট পেয়েছিলাম। তো এখানে দেখো গোল বীজ রয়েছে, রাউন্ড বীজ রয়েছে, তো এটাই হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। মনে করুন একজন মালি মোটর গাছ লাগাতে চান যা বেটে বা বামন জাতের হওয়া উচিত, ঠিক আছে। মালির দ্বারা মূল বা জনক উদ্ভিদের বীজ চয়নের জন্য আপনি কি পরামর্শ দেবেন, বলো। বলছে সমস্ত বীজ লম্বা জাতের হওয়া উচিত। আরে সমস্ত বীজ লম্বা হয়ে গেলে তো গাছও লম্বা হয়ে যাবে, কারণ যদি আমি সমস্ত বীজ লম্বা নিই, এটাও লম্বা নিই এটাও লম্বা নিই, যতই ক্রস করাও, যা ইচ্ছা ক্রস করিয়ে নাও, সব ক্ষেত্রে কি হবে বলো, লম্বাই হবে। তো এটা তো হবে না। বলছে সমস্ত বীজ মিশ্র বা শঙ্কর জাতের হওয়া উচিত। আমরা শঙ্কর জাতের বীজ নিয়ে দেখেছিলাম, শঙ্কর জাতের বীজ আমি যদি এরকম বীজ নিই, এরকম বীজ নিই, তাহলে কি আমরা সবসময় কি এখানে কি বলেছে মালি কি চায়, মালি চায় যে একজন মালি বেটে বা বামন জাতের চায়, বেটে বা বামন জাতের। তো দেখো বেটে বা বামন জাতের কি আসছে, এটার সঙ্গে এটা করলে পরে দেখো ক্যাপিটাল চলে আসছে, সবগুলো তো আসবে না। এটার সঙ্গে যখন আমি এটা করব তখন এখানেও লম্বা আসছে, এটার সঙ্গে যখন আমি এটা করব তখনও আমার লম্বা আসছে। একমাত্র একখানা গাছ আমার পাচ্ছি এখানে কি, বেটে গাছ। একখানা গাছ কি পাচ্ছি আমি, বেটে গাছ পাচ্ছি, ঠিক আছে। লাস্টে আমার এটা কি পাচ্ছি না, একটা মাত্র বিশুদ্ধ বেটে জাতের গাছ। বাকি সব জায়গায় দেখো এখানে লম্বা, এখানে লম্বা, এখানে লম্বা, একটা বীজ পাচ্ছি, তাহলে এটাও ঠিকঠাক হবে না, এটাও ঠিকঠাক হবে না। বলছে যে কোনো ধরনের বীজ ব্যবহার করা যেতে পারে, কখনোই না। যে কোনো ধরনের বীজ ব্যবহার করলে কি গ্যারেন্টি আছে যে সব কটা জাতি আমি বেটে জাতের বামুন জাতের গাছ পাবো। কিন্তু আমি যদি এটা ইউজ করি যে সমস্ত বীজ বেটে জাতের হওয়া উচিত, তাহলে দেখো যদি আমি সমস্ত বীজ বেটে জাতের নিই, আমি যেভাবেই ক্রস করাই না কেন সব ক্ষেত্রে এটাই হবে, সব ক্ষেত্রে দেখো এটাই হবে, সব ক্ষেত্রে দেখো এটাই হবে। হ্যাঁ এটার সঙ্গে এটা করা, দেখো সব কটা বেটে গাছ, এটা 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 সব কটা আমি বিশুদ্ধ বেটে গাছ পাচ্ছি। তার মানে ডি ইজ দ্য রাইট আনসার, যে সমস্ত বেটে জাতের গাছ নিয়ে নাও, তাহলে তুমি গ্যারেন্টি যে বেটে বা বামন জাতের গাছই তোমার হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে তোমরা শুধু ক্রস করা শিখে গেছো না, এবার তোমাদের কোশ্চেন যেভাবেই দিক তোমরা নিজেরা বার করে নিতে পারবে, যে যদি আমি শঙ্কর গাছ নিই, যদি আমি সমস্ত লম্বা নিই, যদি আমি লম্বা বেটে দুটো মিশিয়ে নিই, যদি আমি শুধু বেটে নিই, তোমরা নিজেরা বার করে নিতে পারবে, ঠিক আছে। মুখস্থ করার প্রয়োজন হবে না তোমাদের। বলছে মেন্ডেলের নিয়ম অনুসারে যখন একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের সাথে বিশুদ্ধ বেটে গাছের সংকরণ ঘটানো হয়, তখন F1 জনুতে কী হচ্ছিল। আরে আর সংকরণ ঘটিয়ে দেখাবো না, তোমরা জাস্ট এটা নিজেরা বলো।
কি হচ্ছিল, সব কটা লম্বা পাচ্ছিলাম, কিন্তু শঙ্কর লম্বা, মানে এটার সঙ্গে যখন এটা হচ্ছিল এরকম পাচ্ছিলাম, এটার সঙ্গে যখন এটা হচ্ছিল তখন এরকম পাচ্ছিলাম, এটার সঙ্গে যখন এটা হচ্ছিল তখন এরকম পাচ্ছিলাম, এটার সঙ্গে যখন এটা হচ্ছিল তখন আমরা এরকম পাচ্ছিলাম। তার মানে কি, এখানেও লম্বা, এখানেও লম্বা, এখানেও লম্বা, এখানেও লম্বা, সব জায়গাতে লম্বা। স্মল টি যেটা বেটে গাছ, যেটা প্রচ্ছন্ন অবস্থায় থাকছিল, ক্যাপিটাল টিটা প্রকট অবস্থায়। তো আমরা কী পাবো, সব কটা লম্বা পাবো, সব কটা লম্বা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোন প্রসেস সংকরায়ন ফলে F1 প্রজন্মে, এটা 2025 সালের প্রশ্ন, গ্রুপ ডিতে আসা, F1 প্রজন্মে উৎপন্ন সবকটি অপত্যই হেটারোজাইগাস বা বিষম সংকর, হেটারোজাইগাসটাই মানো, বিষম সংকর ছেড়ে দাও, হেটারোজাইগাস প্রকৃতির হবে। আমি গ্যারেন্টি বলছি 90% স্টুডেন্ট এটা অ্যান্সার করে আসতে পারবে না, যদি কেউ ডেপতে না পড়ে থাকে। আমি যেরকমভাবে পড়িয়েছি, যদি কেউ এভাবে এই লেভেলে না পড়ে থাকে তাহলে কিন্তু এটা আনসার করতে পারবে না। বলছে নিচের কোন ক্রসের ফলে F1 প্রজন্মে উৎপন্ন সবকটি অপত্যি হেটারোজাইগাস হবে। আচ্ছা, হেটারোজাইগাস প্রকৃতি আমি কী বলেছিলাম, যে সবগুলো আলাদা আলাদা হবে, এক টাইপের হবে না। তো আমি এই আগের কোশ্চেনই দেখালাম যে কখন আমি আলাদা আলাদা পাচ্ছিলাম, আলাদা আলাদা মানে দেখো এরকম 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 এরকম, আমি কার ক্ষেত্রে পাচ্ছিলাম, কার ক্ষেত্রে পাচ্ছিলাম, স্যার এটার ফলে, এটার ফলে। যদি কারো সন্দেহ হয় সে ক্রস করে এরকম দেখে নেবে, যেমন আমি আগেরটাই করে দেখালাম, আগেরটাই যেমন করে দেখালাম, যেভাবে করে দেখালাম সেভাবে তোমরা করে দেখে নিতে পারবে। কিন্তু যদি আমি এটা নিই, এটা কখনো পসিবল, এটার জন্য কখনো পসিবল, তোমরা নিজেরা দেখে নাও, আলাদা আলাদা হবে। যখন আমি এটার সঙ্গে এটা করব, দেখো এরকম হয়ে যাচ্ছে, তার মানে কি হোমোজাইগাস হয়ে যাচ্ছে, হেটারোজাইগাস আসছে কোথায়। তোমরা বলবে স্যার এটার সঙ্গে যখন আমি এটা করছি তখন তো আমার আলাদা আসছে, কিন্তু এখানে কি বলেছে, বলেছে উৎপন্ন সব কটি অপত্যই হেটারোজাইগাস হবে, মানে সব কটাই হেটারোজাইগাস হতে হবে, মানে আলাদা আলাদা হতে হবে সব কটাই। একমাত্র সি এমনই অপশন একটা যেখানে আমি কি পাচ্ছি, সবগুলো আলাদা আলাদা পাচ্ছি, এবং এখানে সবগুলো কি পাচ্ছি, সব লম্বা, সব লম্বা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে মেন্ডেল তার পরীক্ষাগুলিতে, আচ্ছা এখান থেকে না আমি আগেরগুলো গ্রুপ ডিরই প্রশ্ন ছিল রিসেন্টলি এক্সামেরই, কিন্তু ওগুলো মার্কিং করা ছিল না কোন এক্সামে, এখান থেকে মার্কিং করে দিয়েছি। দেখো আরবি গ্রুপ ডি 2025-এর কোশ্চেন। বলো মেন্ডেল তার পরীক্ষাগুলি কোন উদ্ভিদের ওপর করেছিলেন, কোন উদ্ভিদের ওপর করেছিলেন, মটর গাছের উপর করেছিলেন। এটা ইজি কোশ্চেন দিয়ে দিচ্ছে। আচ্ছা মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি বলেছিলাম, পাইসাম স্যাটাইভাম, পাইসাম স্যাটাইভাম, অনেক জায়গায় পাইসাম স্যাটিভামও লেখা আছে, একই ব্যাপার। চলো নেক্সট কোশ্চেন। দেখো বড় কোশ্চেন থেকে ভয় পেয়ে যাও না। বলছে মেন্ডেল বাগানের মোটর গাছের বেশ কিছু বিপরীতধর্মী দৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন, জানি। যেমন বলছে গোল ও কুঞ্চিত বীজ, হ্যাঁ স্যার জানি। লম্বা এবং বেটে এবং লম্বা এবং বেটে গাছ বা ছোটো গাছ যাই বলো। সাদা এবং বেগুনি ফুল, হ্যাঁ স্যার জানি। তো বলছে এদের মধ্যে কোনগুলি মোটর গাছের প্রচ্ছন্ন লক্ষণ। আচ্ছা প্রকট কী কী পেয়েছিলাম, স্যার প্রকট পেয়েছিলাম গোলাকার বীজ, রাউন্ড। প্রকট পেয়েছিলাম আমি লম্বা গাছ। আর কি প্রকট পেয়েছিলাম বলো, আর কি প্রকট পেয়েছিলাম, আর পেয়েছিলাম বেগুনি ফুল, এখানে বেগুনি ফুলের কথা বলেছে, বেগুনি ফুল, বেগুনি ফুল, এগুলো আমরা প্রকট হিসেবে পেয়েছিলাম, তাই তো। তো যেখানে আমি গোলাকার দেখব, লম্বা দেখব, বেগুনি দেখব, সেটাই হবে না, কারণ এখানে কি জানতে চেয়েছে, প্রচ্ছন্ন জানতে চেয়েছে, রিসেসিভ জানতে চেয়েছে। তো যেখানে দেখো গোলাকার, গোল আছে, গোল আছে মানে এটা অপশান হবেই না, এটা প্রকট চলে গেল। দেখো এখানে দেখো বেগুনি আছে, বেগুনি আছে, তার মানে এটা অপশান হবেই না। দেখো এখানে কি আছে, এখানে কি আছে, গোল আছে, তার মানে এটা অপশান হবেই না, এটা অপশান হয়ে যাবে। কুঞ্চিত, ছোট এবং সাদা, আমরা কি পেয়েছিলাম, কুঞ্চিত পেয়েছিলাম, কুঞ্চিত পেয়েছিলাম না, পাইনি, পেয়েছিলাম না, স্মল আর দিয়ে ডিনোট করছিলাম, রিঙ্কেল শেপের। ছোট পেয়েছিলাম যেটা স্মল টি দিয়ে ডিনোট করছিলাম, এবং সাদা পেয়েছিলাম। ঠিক আছে, তো মনে রাখবে সি ইজ দ্য রাইট আনসার। আবার বলছি, যদি তোমাদের কালারের কথা বলে, বীজের কালারের কথা বলে যে ইয়েলো না গ্রিন, সেক্ষেত্রে বলবে যে আমরা ইয়েলো, যেটা ক্যাপিটাল ওয়াই দিয়ে ডিনোট করে, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর গ্রিনকে আমরা স্মল ওয়াই দিয়ে প্রকাশ করি, এটা কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যদি ফুলের কথা বলে যে হোয়াইট ফুল নাকি বেগুনি ফুল, কি ফুল, মনে রাখবে যে সাদা ফুল হচ্ছে প্রচ্ছন্ন আর বেগুনি ফুল হচ্ছে প্রকট, বেগুনি ফুল হচ্ছে প্রকট। আরে ছকটা মনে আছে না, নেই, সেখানে বলেছিলাম তো সব কিছু আমি। চলো নেক্সট কোশ্চেন। দেখো একটা কাজ করি, তোমাদের একবার ছকটা দেখিয়ে দিই, অনেক হয়তো ভুলে গেছো, কোন আমি যখন থেকে ছক ছক করছি বুঝতে পারছো না কোন ছকের কথা, একবার ছকটা দেখিয়ে দিই। দেখো মনে পড়ছে ছকটার কথা, আমি কি বলেছিলাম, এখানে যেগুলো আছে সেগুলো প্রকট বৈশিষ্ট্য, এখানে যেগুলো আছে সেগুলো প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলেছিলাম। এবং আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে রাউন্ড শেপটা হচ্ছে প্রকট,
কুঞ্চিত রিঙ্কল শেপ যেটা সেটা প্রচ্ছন্ন, ইয়েলো ক্ষেত্রে প্রকট, গ্রিন হচ্ছে আমি ফুলের কথা বললাম না, এই দেখো পার্পল বেগুনি কালার এটা হচ্ছে প্রকট, আর হোয়াইট সাদা এটা হচ্ছে প্রচ্ছন্ন। আমি বলেছিলাম না এই ছকটা মনে রাখার জন্য, সব তোমাদেরকে আগেই পড়ে দিয়েছি আমি, যা যা কোশ্চেন আসবে, ঠিক আছে। এ দেখো গ্রিন আর ইয়েলোর ক্ষেত্রে দেখে নাও, গ্রিনটা হচ্ছে কি, গ্রিনটা হচ্ছে এখানে কিন্তু এটা পড কালার, দুটো জিনিস কিন্তু গুলিয়ে ফেলবে না, দুটো জিনিস গুলিয়ে ফেলবে না, এটা কিন্তু সিড কালার। যদি বীজের কালার বলে তখন কিন্তু ইয়েলোটা হচ্ছে প্রকট হলুদরা, আর গ্রিনটা হচ্ছে প্রচ্ছন্ন। যদি পডের কথা বলে পিওডি পড, সেক্ষেত্রে কিন্তু গ্রিনটা প্রকট আর হচ্ছে ইয়েলোটা হচ্ছে প্রচ্ছন্ন। এটা সাধারণত জানতে চায় না, সাধারণত বীজের কালারটাই জানতে চায়, ঠিক আছে। আমি তাও তোমাদের দুটোই দিয়ে রেখেছি, যেটা জানতে চাই সেটা ভালো করে পড়বে আগে, তারপর অ্যান্সার দেবে। চলো কোশ্চেনে ফিরে যাই আবার। ইজি কোশ্চেন দিয়েছে স্যার, ইজি কোশ্চেন। বংশগতির সূত্রগুলি প্রতিপাদন করার জন্য মেন্ডেল কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য ব্যবহার করেছিলেন? কত জোড়া? ওই ছকেই দেখবে আছে, টোটাল 7 জোড়া। টোটাল কতগুলো? 7 জোড়া বৈশিষ্ট্য, বিপরীতধর্মী বৈশিষ্ট্য তিনি নিয়েছিলেন। চলো নেক্সট দেখো, দেখো বলছে এখানে নিচের দেওয়া বক্তব্য অ্যাসারেশন এতে বলছে এ হচ্ছে বক্তব্য আর রিজন আর হচ্ছে কারণ, ঠিক আছে। তো বক্তব্য প্রথমে বলছে মেন্ডেল তার পরীক্ষার জন্য মোটর গাছ বেছে নিয়েছিলেন কারণ এগুলি সহজে চাষ করা যেত, একদম তাই, একদম সঠিক, সহজে চাষ করা যেত। আবার বলছে এদের মধ্যে স্পষ্ট বিপরীতধর্মী বৈশিষ্ট্য দেখা যেত, তো এ একদম সঠিক, এর মধ্যে কোনো ভুল নেই। এবার কারণ বলছে যে মোটর গাছ অলৈঙ্গিক পদ্ধতিতে মানে অ্যাসেক্সুয়াল, আচ্ছা রিপ্রোডিউস অ্যাসেক্সুয়াল মানে অলৈঙ্গিক পদ্ধতিতে মানে অযৌন জনন বংশ বিস্তার করে। এখানে বলতে চাইছে যে মোটর গাছ নাকি অযৌন জনন করে, মেন্ডেলকে সহজে ক্রসিং বা সংকরায়ন নিয়ন্ত্রণ করতে সাহায্য করছিল। একদমই না, মোটর গাছ তো সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, যৌন জনন করে, তো এটা তো ভুল, আরটা তো একদম ভুল। তো এখানে বলতে দেখো এ এবং আর উভয়ই সত্য, না কখনোই না, এ এবং আর উভয়ই সত্য না, এ সত্য কিন্তু আর মিথ্যা, একদম কারেক্ট, সি ইজ দ্য রাইট আনসার। বলছে এ মিথ্যা আর সত্য না, এটাও ভুল, তো সি হচ্ছে রাইট আনসার। এটা একদম ঠিক বলেছে কিন্তু আর হচ্ছে একদম ভুল, আর একদম ভুল, ঠিক আছে, এটা কাটা হবে না, জাস্ট অপশন সি হচ্ছে এখানে রাইট আনসার, কারণ আরটা মিথ্যা, মোটর গাছ যৌনজনন পদ্ধতিতে বংশ বিস্তার করে। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের কোনটি মোটর গাছের ক্ষেত্রে মেন্ডেল বর্ণিত যে 7 জোড়া তিনি যে বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন তার মধ্যে কোন গুণ বা লক্ষণ নয়, কোনটা নয় বলছে। স্যার কুঞ্চিত বীজ, হ্যাঁ স্যার ছিল, তো এটা তো লক্ষণ। সবুজ ফল বা সবুজ পড, গ্রিন পড, এইমাত্র গ্রিন পড ইয়েলো পড এইমাত্র দেখালাম তোমাদের ছবিতে, ছিল, হ্যাঁ স্যার ছিল। ওখানে কোথাও গোল পড পেয়েছো? ফল কেটে দাও, ফলগুলো কেটে দাও, পড। ওখানে 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 কোথাও কি গোল পড পেয়েছো? স্যার গোল পড পাইনি, তার মানে এটা রাইট আনসার। ওখানে গোল বীজ ছিল, আরে ছিল স্যার, গোল বীজ ছিল, কুঞ্চিত বীজ ছিল, রাউন্ডেড এবং রিঙ্কেল দুটোখানে বীজ ছিল। সবুজ পড ছিল, ইয়েলো পড ছিল, সবুজ পড ছিল, রিঙ্কেল সিড ছিল, কিন্তু একমাত্র কি ছিল না, কি ছিল না, না গোল পড কোথাও দেখিনি, ওই পুরো ছকটার মধ্যে ছিল কোথাও গোল পড না। তো এখানে বলছে কোনটা লক্ষণ নয়, সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তাই আমি বারবার বলছি যারা টপ 50 কোশ্চেন, স্যার টপ 100 কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন এই ধরনের যারা পড়ে যাচ্ছ তারা পরীক্ষার সময় কিচ্ছু করতে পারবে না, কারণ এখন যদি ভেবে থাকো যে 2012-14 সাল 15 সালের মতো প্রিভিয়াস ইয়ার করে যাবো, আমি কোশ্চেনে চান্স পেয়ে যাবো, একদমই তা নয়। আমি তোমাদের আমি সাধারণত এই ধরনের ভিডিও বানাই না, নাহলে আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দিতাম যে আমি ওই অনেকে বানায় না যে কাট অফ কত যাচ্ছে, প্রিপারেশন কীভাবে নেবে, এই কীভাবে নেবে, আমি সাধারণত পড়ানোর ভিডিওই বানাই। তো আমি তোমাদের একটা ভিডিও দেবো, অনেকদিন ধরে ট্রাই করছি দেওয়ার, যে অ্যাকচুয়াল পড়তে কী হবে, প্রিপারেশন কীভাবে নিতে হবে। দেখো তোমাদের দুটোই করতে হবে, ইম্পর্টেন্ট দুটোই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইম্পর্টেন্ট এবং থিওরি ক্লাস ইম্পর্টেন্ট। সবার আগে থিওরি ক্লাস আগে তোমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমরা ধরো সাপোজ বলছি 100টা যে কোশ্চেন করে যাচ্ছ, কি গ্যারেন্টি আছে 100টা কোশ্চেনের মধ্যে পাবে? কিন্তু থিওরি ক্লাস পুরো ডিটেলসে পড়ে যাও, একদম কনসেপ্টের সঙ্গে পড়ে যাও, যে জায়গা থেকে কোশ্চেন দেখে তোমরা করতে পারবে, তাই না? দেখো এই কোশ্চেনগুলো কীরকম কতটা ঘুরিয়ে এসছে বুঝতে পারছো, সবই মনে হবে যে পড়েছি স্যার, কিন্তু কোশ্চেন অ্যান্সার দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। দেখো এক সংকর জনন মোনোহাইব্রিড ক্রস হলো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের ড্যাশটি ভিন্ন রূপের অভিব্যক্তিযুক্ত উদ্ভিদের মধ্যে সংকরায়ন। এবার তোমরা নিজেরা বলো, আমি পড়েছি মোনোহাইব্রিড ক্রস এক সংকর জনন, তো একটা নির্দিষ্ট, দেখো এখানে আমি আরেকটা অপশানে অ্যাড করে দিচ্ছি, এখানে আরেকটা অপশান অ্যাড করে দিচ্ছি, একটি, আমি আরেকটা অপশান অ্যাড করে দিলাম একটি। তো এক সংকর জনন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের ড্যাশটি ভিন্ন রূপের অভিব্যক্তিদের উদ্ভিদের মধ্যে সংকরণ। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যখনই দেখবে যে মোনোহাইব্রিড আছে, মোনোহাইব্রিড মানে যে কোনো একটা বৈশিষ্ট্যের কথা বলছে, তো ইতে অপশান টিক মেরে দিয়ে চলে আসবে।
কিন্তু সেটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে, কারণ এখানে বৈশিষ্ট্য বলেই দিয়েছে যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য। মনোহাইব্রিড এক সংকর জনন এখানে বলেই দিয়েছে যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপরে ড্যাশটি ভিন্ন রূপের অভিব্যক্তিযুক্ত উদ্ভিদের মধ্যে সংকরণ। যখন আমরা সংকরণ ঘটাচ্ছিলাম কীভাবে ঘটাচ্ছিলাম, এরকমভাবে ঘটাচ্ছিলাম, এরকমভাবে। তার মানে কটা ভিন্ন রূপ? স্যার দুটো ভিন্ন রূপ, দুটো ভিন্ন রূপ। তো দুটো হয়ে যাবে এখানে রাইট আনসার। এখানে কিন্তু মনোহাইব্রিড দেখে কেউ একটাতে টিক মেরে দিয়ে চলে এসো না, পুরো ভুল হয়ে যাবে, ঠিক আছে, সম্পূর্ণ ভুল হয়ে যাবে। আগে কোশ্চেন পড়বে ঠিক করে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে আসবে যদি অপশানে একটা একটা দিয়ে দেয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। এখানে মেনলি ব্যাপারটা কী বলতো, দুটোই হাইটের। আমি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যই বলছি যে আমার হাইট বৈশিষ্ট্য, যে উচ্চতা, কিন্তু উচ্চতা একটা আছে লম্বা আর একটা আছে বেটে। তো দুটো আলাদা আলাদা ভিন্ন রূপ হলো না, একই বৈশিষ্ট্য, আমি উচ্চতার কথাই বলছি, কিন্তু দুটো আলাদা আলাদা ভিন্ন রূপ হলো, তাই না? আমি এইটার কথা বলছি তোমাদের, বোঝা গেল জিনিসটা? বলো, বলছে এটা নিচের কোন ক্রসিংয়ে সংকরণের ফলে প্রথম অপত্যজনিত F1 জেনারেশনে সবকটি সন্তানই বিষম সংকর বা হেটারোজাইগাস? আচ্ছা, সেম কোশ্চেন আমরা করে এলাম কিছুক্ষণ আগে। এটা গ্রুপ ডি 2026-এ আসা প্রশ্ন, সি হয়েছিল রাইট আনসার। সেম কোশ্চেন ছিল যে সবকটাই লম্বা হবে কিন্তু আলাদা আলাদা হবে। সবগুলো কীরকম হবে? এরকম এরকম হবে, এরকম এরকম হবে, এরকম এরকম হবে, এরকম এরকম হবে। সবকটাই লম্বা হবে, ঠিক আছে, কিন্তু বিষম প্রকৃতির হেটারোজাইগাস টাইপের হবে। চলো নেক্সট কোশ্চেন। বলছে বংশগতির অধ্যয়ন বা গবেষণার সময় লৈঙ্গিক জনন মানে যৌন জননের কথা বলেছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করা জীবদের ক্ষেত্রে লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার জন্য মেন্ডেল উপাদানের ফ্যাক্টর কয়টি কপির কথা প্রস্তাব করেছিলেন? বলো, ফ্যাক্টর কয়টি কথার কথা বলেছিলেন? খুব ভালো প্রশ্ন। আমি বললাম যে মেন্ডেল কি বলেছিলেন না, তিনি তখন জিন যেহেতু আবিষ্কার হয়নি, তিনি ফ্যাক্টরের কথা বলেছিলেন। তো ফ্যাক্টরে কয়টি কপির কথা বলেছিলেন? মনে রাখবে দুটো কপির কথা বলেছিলেন। দুটো করে ছিল না, এরকম এরকম টাইপের ছিল না, এরকম টাইপের ছিল না, ঠিক আছে, যেগুলো আমরা অ্যালিল বলছি না, এখন অ্যালিল বলছি যেগুলো, ঠিক আছে। দেখো পরের কোশ্চেন একটা আছে, সেখানেই বুঝতে পারবে আর কি, ঠিক আছে। মানে মনে রাখবে যে মেন্ডেল উপাদানের দুটো ফ্যাক্টরের কথা বলেছিলেন, এরকম দুটো দুটো করে ফ্যাক্টর থাকবে, দুটো দুটো করে ফ্যাক্টর থাকবে, ঠিক আছে। আর এখান থেকে কপি হয়, এই যে এখান থেকেই সমস্ত কিছু হিসাব হয়, এখান থেকেই হয়, এভাবে এভাবে হিসাব হয়। নেক্সট কোশ্চেন দেখো, ওইরকমই কোশ্চেন একটা, যে নিচের কোন বিকল্পটি বংশগতির ব্যাপারে মেন্ডেলের সঠিক প্রতিনিধিত্ব করে? এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। প্রতিটি লক্ষণ বা বৈশিষ্ট্য দুটি উপাদান বা দুটি ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেখো, প্রতিটি বৈশিষ্ট্যের জন্য দুটো করে ফ্যাক্টর থাকে কি থাকে না? আমরা যেটাকে অ্যালিল বলছি এখন, ঠিক আছে, দুটো করে বৈশিষ্ট্য থাকে না, মানে ধরো এরকম টাইপের দেওয়া আছে, তার মানে আমরা কি বলবো, যেটা বিশুদ্ধ লম্বা। ধরো এরকম দেওয়া আছে, তার মানে এটা কি লম্বা কিন্তু সংকর লম্বা, কারণ কি স্মল টিটা প্রচ্ছন্ন অবস্থায় আছে। তো যে কোনো প্রতিটা লক্ষণ বা বৈশিষ্ট্য তখন কি বলা হতো না, ফ্যাক্টর বলা হতো, ফ্যাক্টর বলেছিলেন। দুটো দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, প্রত্যেকটা লক্ষণ বা প্রত্যেকটা বৈশিষ্ট্য দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যেটাকে আমরা এখনকার দিনে কী বলছি বললাম, অ্যালিল বলছি, অ্যালিল। বা যখন বললাম যে তখন মানে এখন আমরা সেগুলো জিনও বলা যেতে পারে, আর তখন ফ্যাক্টর যেহেতু আবিষ্কার হয়নি, জিন বলা যেতে পারে। বা জিনের যদি আরও আমি কী বলবো, ভিন্ন রূপ ধরি, সেটাকে আমি অ্যালিলও বলতে পারি। মোট কথা মনে রাখবে যে প্রতিটা লক্ষণ বা বৈশিষ্ট্যের জন্য দুটো ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটাকে আমরা বলতে পারি অ্যালিল বা জিন, যা ইচ্ছা বলতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আলাদা আলাদা দুটো ফ্যাক্টর, এই হচ্ছে আলাদা আলাদা দুটো ফ্যাক্টর, দুটো ফ্যাক্টরের উপর নিয়ন্ত্রণ হয় সবসময়। যদি এরকম দিয়ে দেয় কী হয়ে যাবে, আমার বেটে হয়ে যাবে, একদম বিশুদ্ধ বেটে গাছ। তাহলে দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে না, করছে না, দুটো ফ্যাক্টরের উপরে, ঠিক আছে। চলো নেক্সট দেখো। দেখো এখানে বলছে যে শূন্যস্থানটি পূরণ করো যদি কোনো উদ্ভিদের জিনোটাইপ বলছে TTRR, আচ্ছা ঠিক আছে, তবে তার ফিনোটাইপ বা বাহ্যিক রূপ কি হবে? বলো কি হবে, বলো কি হবে। আচ্ছা একটা জিনিস বলো, এই যে TT, এটা দিয়ে আমরা কি প্রকাশ পাই? স্যার উদ্ভিদের হাইট, উদ্ভিদ লম্বা না বেটে? যেহেতু দুটোই স্মল টি আছে, আমি কি বলবো, একদম বিশুদ্ধ বেটে। আর আর দিয়ে কি প্রকাশ পায় না, উদ্ভিদের বীজটা গোলাকার না কুঞ্চিত। তো এখানে দেখো ক্যাপিটাল আর স্মল আর আছে, এখানে কোনটা প্রকট বৈশিষ্ট্য না, ক্যাপিটাল আর হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তো এই ক্যাপিটাল আর দিয়ে কি প্রকাশ করে না, বীজটা হচ্ছে গোলাকার, গোলাকার। তাহলে ফিনোটাইপ মানে কি, বাহ্যিক রূপ কীরকম হবে, বেটে হবে, গোলাকার হবে, গাছটা বেটে হবে, গোলাকার হবে, মানে সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি ইজ দ্য রাইট অ্যান্সার, ডফ অ্যান্ড রাউন্ড, ডফ অ্যান্ড রাউন্ড, ঠিক আছে। এইভাবে বার করে নেবে, যদি কিছু বুঝতে না পারো এইভাবে ক্লিয়ার কাট বার করে নেবে যে স্মল টি দুটো আছে মানে বিশুদ্ধ বেটে, আর আর দুটো আছে, কোনটা প্রকট না ক্যাপিটাল আর প্রকট, তার মানে ওটা গোলাকার হবে, ব্যাস খতম। নেক্সট কোশ্চেন
বলছে একজন উদ্ভিদ প্রজননকারী দুটি বিশুদ্ধ প্রজননশীল পিওর ব্রিডিং মটর গাছের মধ্যে সংকরণ ঘটালো, যার একটি গোল বীজ হয়েছে, অন্যটা কুঞ্চিত বীজ উৎপন্ন করেছে। মেন্ডেলের আবিষ্কারের উপর ভিত্তি করে এফ ওয়ান জনুর সবকটি বীজ কোন ফিনোটাইপ প্রদর্শন করবে? বলো বলো কি বলেছে, ভালো করে কোশ্চেনটা পড়ো আরেকবার। একজন উদ্ভিদ প্রজননকারী মানে ধরো একজন কি করে না, একটা উদ্ভিদের সঙ্গে একটা উদ্ভিদের সংকরণ ঘটায়, এরকম কোনো ব্যক্তি আছে, ঠিক আছে। সে কি করেছে না সংকরণ ঘটিয়েছে, যাতে দেখা গেছে যে যার একটি গোল বীজ আর অন্যটি কুঞ্চিত বীজ উৎপন্ন করে, ঠিক আছে। মেন্ডেলের আবিষ্কারের উপর ভিত্তি করে F1 জনুর সবকটি বীজ কোন ফিনোটাইপ প্রদর্শন করবে? বলো। আরে তোমরা নিজেরা বলো, একটা আমি গোল বীজ নিয়েছি আর একটা আমি কুঞ্চিত বীজ নিয়েছি, আমার এখানে কোনটা প্রদর্শন করবে বলো, তোমরা নিজেরা বলো। স্যার প্রকট বৈশিষ্ট্য তো ক্যাপিটাল আর, তো ক্যাপিটাল আর মানে কি গোলাকার বীজ, তো গোল বীজ, সি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো কি সমস্যা আছে? কুঞ্চিত বীজ কখনোই করবে না, অর্ধেক গোল অর্ধেক কুঞ্চিত কিছু হয় না, বিভিন্ন অনুপাতে গেলে এসব তো ছেড়ে দাও, তো সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে যদি লম্বা টি বৈশিষ্ট্যটি বেটে স্মল টি এর ওপর প্রকট হয় তাহলে, এবং গোল বীজ আর বৈশিষ্ট্য কুঞ্চিত স্মল আর বীজের ওপর প্রকট হয়, তবে যে উদ্ভিদটি বেটে দৈর্ঘ্য এবং গোল বীজ প্রদর্শন করে তার জিনোটাইপটি শনাক্ত করো। চলো বলো কি হবে, কি হবে? লম্বা বৈশিষ্ট্যটা বেটের ওপরে প্রকট হয়েছে, ঠিক আছে, এবং গোল বীজ, আচ্ছা লম্বা এবং বেটে, ঠিক আছে, গোল বীজ আর কুঞ্চিত বীজের ওপর প্রকট হয়েছে, ঠিক আছে, এটাই তো হয় সাধারণত। কিন্তু ব্যাপারটা হয়েছে যে উদ্ভিদটি বেটে দৈর্ঘ্যের দিক থেকে বেটে এবং গোল বীজ প্রদর্শন করেছে। আচ্ছা হয়ে গেছে সে কীরকম? বেটে হয়ে গেছে। বেটে মানে কি? বেটে মানে কি এটা, কারণ দেখো আমি যদি, অনেকে বলবে স্যার এটা কেন, আমি তো এটাও লিখতে পারতাম, আরে এটা হলে তো সে লম্বা হয়ে যাবে, বেটে কী করে হবে? বেটে হতে গেলে তার একটাই শর্ত, ওদের দুটোই স্মলটি হবে, ঠিক আছে। আর বলছে গোল বীজ মানে এটা, আরে বেটে হলে এটা, আর আমি বললাম কি গোল যদি বীজ হয় তখন প্রকাশ করতে হবে এটা। এবার অনেকে বলবে স্যার গোল বীজ তো আমি যদি এরকম লিখি তাহলেও তো হবে। দেখো আমি যদি, বুঝবে জায়গাটা, আমি যদি এই দুটো অপশান ধরে করি তাহলে আমার কী দাঁড়াচ্ছে? জিনোটাইপ অনুপাত টি টি আর আর। আর আমি যদি এই টিটিটা তো ফিক্সড, যে বেটে হতে গেলে দুটো স্মল টি থাকতেই হবে, এটা ফিক্সড। এবার আমার সন্দেহ হচ্ছে স্যার ক্যাপিটাল দুটো আর দিলেও গোল বোঝায়, এই আর দিলেও গোল বোঝায়, তো আমি যদি এই আর দিয়ে করি তাহলে আমার অপশানটা লিখতে হবে এরকমভাবে। এবার তোমরা দেখো যে এই অপশানটা আছে না এই অপশানটা আছে, দেখো প্রথমে দেখো টি টি আর আর, এই অপশানটা পাচ্ছি আমি, এই অপশানটা পাচ্ছি, ওই অপশানটা পাচ্ছি আমি কোথাও নেই, তো এ ইজ দ্য রাইট আনসার। কারণ দেখো এখানে বলেছে গোল বীজ, আচ্ছা কোশ্চেনটা মনে হয় একটু প্রবলেম আছে। লম্বা বৈশিষ্ট্যটি বেটে বৈশিষ্ট্যের উপর প্রকট হয়, গোল বীজ বৈশিষ্ট্যটি কুঞ্চিত বীজের উপর প্রকট হয়, তবে যে উদ্ভিদটি বেটে দৈর্ঘ্য এবং গোল বীজ প্রদর্শন করে তার জিনোটাইপ শনাক্ত করো, অ্যাকচুয়ালি এটা সঠিক অ্যান্সার হবে, এটা হবে না। কারণ যেটা বেটে আছে সে তো পিওর মানে কি, মানে শুদ্ধ হতে হবে জিনিসটা, মানে কোনো সংকরের কথা বলেনি, মানে সে যে বেটে তার জন্য দুটোটি, আর যে গোলাকার তার জন্য এটা। কোনো সংকর বেটে বা সংকর গোলাকার বীজের কথা এখানে বলছে না, কিন্তু এখানে বলছে যে দুটো যে উদ্ভিদ আছে তার মধ্যে যে উদ্ভিদটা বেটে নিয়েছো, বামন নিয়েছো এবং যেটা গোল বীজ প্রদর্শন করছে সেটা জিনোটাইপ চেয়েছে, তো এই ইজ দ্য রাইট অ্যান্সার, এটাই রাইট অ্যান্সার হবে, এটা হবে না, এটা হবে না, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন বলছে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র প্রতিষ্ঠা করে? ইজি কোশ্চেন হয়ে গেল, কি গ্রেগর জোহান মেন্ডেল। নেক্সট কোশ্চেন মেন্ডেল তার এক সংকর জনন বা মোনোহাইব্রিড কজ থেকে কোন সূত্রটি প্রতিপাদন করেছিলেন? আমরা জানি মেন্ডেল তিনটে সূত্র দিয়েছিলেন, একটা হচ্ছে প্রকটতা সূত্র যেটা ল অফ ডমিনেন্স, একটা পৃথকীভবনের সূত্র, আর একটা হচ্ছে স্বাধীন সঞ্চারণের সূত্র, ঠিক আছে। তো দেখো এখানে বিবর্তনের সূত্র প্রথমেই কাটিং, স্থির অনুপাত সূত্র প্রথমেই কাটিং, এখানে দুটোর মধ্যে ডাউট থাকতে পারে, স্বাধীন সঞ্চারণ সূত্র আর পৃথকীভবনের সূত্র, কিন্তু যখনই দেখবে যে এক সংকর জননের কথা বলেছে কি অ্যান্সার হয়ে যাবে? পৃথকীভবনের সূত্র। পৃথকীভবনের সূত্রে কী বলেছিলেন না, কোনো জীবের এক বা একাধিক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য জেনোটাইপে একসঙ্গে থাকলেও তারা কখনো একসঙ্গে মিশবে না, বরং যখন গ্যামেট গঠন হবে তখন কি হবে না, অ্যালিলগুলো একে অপরের থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়ে যাবে, ঠিক আছে, মনে পড়ছে?
যখন আমার F1 জনুতে আমি যখন এরকম দুটো উদ্ভিদকে নিলাম, যখন আমি একে অপরের সঙ্গে ক্রস করালাম সব ক্ষেত্রে কি হয়েছিল, আমার এরকম হয়েছিল, তাই তো? চারটে ক্ষেত্রে এরকম হয়েছিল। আমি এখানে বলছিলাম যে সব কটা উদ্ভিদ কি হয়েছিল, লম্বা হয়েছিল, কিন্তু প্রচ্ছন্ন অবস্থায় তো আমার এই টিটা আছে, প্রচ্ছন্ন অবস্থায় স্মল টিটা আছে, সেজন্য আমি সংকর লম্বা বলছিলাম। তো এটা এর সঙ্গে আছে মানে লম্বাটা প্রকাশ পেয়েছে, মানে এটা নয় যে এই টিটার অস্তিত্ব মিটে গেছে, এই টিটার অস্তিত্ব মিটে গেছে তা কিন্তু নয়, এ কিন্তু পৃথকভাবে ওর ভেতরের মধ্যেই আছে, একত্রেই আছে, কিন্তু এটা নয় যে লম্বা বলছি মানে স্মল টিটার অস্তিত্ব মিটে গেছে, তা কিন্তু নয়। একসঙ্গে মিশবে না এরা, বা রূপান্তরিত হয়ে যাবে না কিছুতে। যখনই গ্যামেট গঠন হবে তখন কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাবে। এর কারণ হচ্ছে যখন আমরা দ্বিতীয় অপত্য জনু বার করলাম, F2 জনু বার করলাম, তখন কিন্তু আমরা দেখলাম যে অন্য কিছু হয়ে গেল। তখন আমরা কি করলাম, যে এরই দুটো F1 জনিতে উৎপন্ন দুটোকে নিলাম, যখন আমি ক্রস করলাম তখন আমি দেখলাম এখানে টিটি হলো, যখন আমি এটা ক্রস করলাম তখন দেখলাম আমি এখানে টিটি হলো, যখন আমি এটা ক্রস করলাম তখন দেখলাম এখানে টিটি হলো, যখন আমি এইটা ক্রস করলাম তখন হয়ে গেল স্মল টিটি। তার মানে কি বিশুদ্ধ বেটে হলো কি হলো না? স্যার এগুলোতে লম্বা হয়েছে, এগুলোতে লম্বা হয়েছে, এটা লম্বা হয়েছে, এটা লম্বা হয়েছে মানছি, কিন্তু এটা তো বিশুদ্ধ বেটে হলো কি হলো না? তো আমার যদি এখানে এখানে এই টিটার যদি রূপান্তরিত হয়ে যেত বা এই ক্যাপিটাল টিটার সঙ্গে মিশে যেত, তাহলে কি আমি F2 জনুতে এই বেটে বিশুদ্ধ গাছটা পেতাম? পেতাম না। তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও এটা পৃথক থাকছে, কোথাও না কোথাও এটা পৃথক থাকছে, একসঙ্গে মিশছে না। এটাই তো তিনি বলেছেন পৃথকীভবনের সূত্রতে, যে এরা জিনোটাইপে একসঙ্গে থাকলেও একে অপরের সঙ্গে কখনো মিশবে না, ঠিক আছে, বা রূপান্তরিত হয়ে যাবে না। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, আমাদের এখানে যা যা কোশ্চেন ছিল টোটাল কোশ্চেন এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল। আমাদের পুরো চ্যাপ্টারটা এখানে হয়ে গেল কমপ্লিট। এটা একটা দারুণ চ্যাপ্টার ছিল। যদি কেউ পরপর 3টে ক্লাস করে থাকো, 1 2 3 3টে পার্টে আছে, যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখো, তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে আর কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা জিনিস আমি একদম ছবির মাধ্যমে, থিওরির মাধ্যমে, বোঝানোর মাধ্যমে ডিটেলসে তোমাদের বুঝিয়েছি। এবং লাস্টে আমরা কী করলাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করে দেখিয়ে দিলাম যে যা পড়িয়েছি তার মধ্যে থেকে কোশ্চেন আসছে, তাই চিন্তা করার, ভাবনা করার কোনো কারণ নেই, একদম টেনশন ফ্রি থাকো, ঠিক আছে? এই একটা বড় চ্যাপ্টার ছিল, আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমাদের বায়োলজি চ্যাপ্টার আর বেশি নেই, একদম অল্প চ্যাপ্টার আছে। কিন্তু এখন কি হয়েছে বলো তো, আমাদের নতুন যে এনসিইআরটি করেছে না, নতুন যে এনসিইআরটি করেছে সেই এনসিইআরটিতে কিছু চ্যাপ্টার নেই, সরি, নতুন যে এনসিইআরটিতে কিছু চ্যাপ্টার আছে, কিছু চ্যাপ্টার নেই। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমাদের পুরনো যে এনসিইআরটি আছে ওই এনসিইআরটি থেকে যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো আমাদের পড়তে হবে, আর নতুন যে এনসিইআরটি চ্যাপ্টার দিয়েছে সেগুলো আমাদের পড়তে হবে। আর বায়োলজি সিলেবাস না সবথেকে বড় সিলেবাস, সবথেকে বড় সিলেবাস। এটা যদি কমপ্লিট হয়ে যায় না, তো ফিজিক্স কেমিস্ট্রি বেশি দিন লাগবে না তোমাদের, ঠিক আছে? তো সেই জন্য বায়োলজিটা একটু সময় লাগছে, এবং আমাদের দুটো নিয়ে চলতে হচ্ছে, আমাদের পুরনো এনসিইআরটি এবং নতুন এনসিইআরটি, দুটো এনসিইআরটি আমার পড়তে হবে। তো সেই জন্য আর কিছু চ্যাপ্টার বাকি আছে। তো আমি অলরেডি তোমাদের প্লেলিস্ট বানিয়ে রেখেছি, যারা এখনও পর্যন্ত কমপ্লিটলি ক্লাসগুলো করোনি তারা পরপর করতে থাকো, সিলেবাস কখন শেষ হয়ে যাবে তোমরা নিজেরাও টের পাবে না, ঠিক আছে? তো ডেলি ক্লাস তোমরা করতে থাকো। আর যদি আমাদের পেড ব্যাচে আসতে চাও তো আসতে পারো। এখানে যারা একটু সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা স্পেশালভাবে পড়তে চাইছো, যে স্যার আমাদের এবছর এক্সামের একটা বিশাল বড় টার্গেট আছে, বা স্যার আমরা নেক্সট ইয়ার, এবছর এমনভাবে টার্গেট নেবো যেন নেক্সট ইয়ার আমরা এক্সামের জন্য একদম ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে পারি, তাদের জন্য এই ব্যাচ। এখানে কমপ্লিট এনসিইআরটি বেস করে থিওরি ক্লাস সেম পড়ানো হচ্ছে, তার সঙ্গে আরআরবি গ্রুপ ডি যে 101টা রিসেন্ট যে এক্সাম হয়েছে 101টা শিফটের আরআরবি গ্রুপ ডি 2025-26 তার কোশ্চেন সলিউশন করানো হচ্ছে, ফুল অ্যানালাইসিস করানো হচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষায়, সমস্ত বাংলা ভাষায়। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেওয়া হচ্ছে, তার অ্যানালাইসিস করা হচ্ছে, সম্পূর্ণ ক্লাসের পিডিএফ দেওয়া হচ্ছে। মাত্র 399 টাকা ব্যাচের প্রাইস আছে, চাইলে তোমরা নিতে পারো। 300 টাকা এক্সট্রা দিয়ে, মানে 699 টাকা দিয়ে তোমরা কমপ্লিট ব্যাচ নিতে পারো। এখানে ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল সায়েন্সটা এক্সট্রা পেয়ে যাবে ভিওডি ব্যাচ হিসাবে। আর যদি এই ব্যাচটা নাও তাহলে আগের ব্যাচটা নেওয়ার প্রয়োজন নেই, এখানে সায়েন্স তোমাদের ডিটেলসে করানো হবে সেম, ওখানেও সায়েন্স, এটা নিলে ওই ব্যাচটা নেওয়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? আর আমাদের 2016 থেকে 2026 সাল পর্যন্ত সায়েন্সে প্রিভিয়াস ইয়ারের পিডিএফ অ্যাভেলেবেল আছে, সায়েন্সে সম্পূর্ণ বাংলা ভাষায় নিতে পারো। 10,500 প্লাস এমসিকিউ কোশ্চেন আছে, এবং ম্যাথামেটিক্সেরও তোমরা পেয়ে যাবে। নেওয়ার জন্য সিম্পল তোমরা এই নাম্বারে কী করবে না, হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে এখানে কিউআর কোড দেওয়া হবে, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, পিডিএফ চাইলে পিডিএফ দিয়ে দেওয়া হবে, তোমরা কোর্স চাইলে কোর্সে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে? এছাড়া আমাদের এক্সাম গ্রাফিটি অ্যাপ্লিকেশন থেকে তোমরা ডাইরেক্ট ইনস্টল করে পেড কোর্স থেকে পেড কোর্স নিতে পারো, বা স্টাডি মেটেরিয়াল থেকে তোমরা কী করতে পারো না, পিডিএফ নিতে পারো, ঠিক আছে? আর আবারও বলছি, যদি কোনো ডাউট থাকে তোমরা এই নাম্বারে তোমরা কল করবে, যোগাযোগ করবে, কোনো সমস্যা নেই, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে রানিং রিপ্লাই দেওয়া হবে। ওকে, তো ক্লাস কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ঠিক আছে? এই ক্লাসটা নিয়ে আমি নিজেও টেনশনে ছিলাম যে তোমাদেরকে বোঝাবো কীভাবে, কারণ বোঝানোটা অনেক বড় ব্যাপার। আমি নিজে বুঝলে হবে না, তোমাদেরকে বোঝানোটা অনেক বড় ব্যাপার। তো আমি কতটা বোঝাতে পারলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।
আর যদি সম্ভব হয় একটু শেয়ার করবে, ভিউজ বাড়বে, ভালো লাগবে, আর কিছু না। চলো নেক্সট ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। ওকে, থ্যাংক ইউ।